সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ২০২৪ শিক্ষাবর্ষের ক্লাস ৮ অষ্টম শ্রেণীর যে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে, এই মূল্যায়ন এর আজকে আমি তোমাদেরকে ২০২৪ সালের ২২ তারিখে, দ্যাট মিনস জুলাইয়ের ২২ তারিখে তোমাদের যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই গণিত পরীক্ষার আজকে আমি একটি ১ম অধ্যায় অভিজ্ঞতা ১ থেকে গাণিতিক অনুসন্ধান, এখান থেকে তোমাদের যে ১ থেকে ৫ অধ্যায় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই ১ থেকে ৫ অধ্যায়ের সিলেবাসে ১ম অভিজ্ঞতা থেকে আমি আজকে যে নমুনা প্রশ্নটি, দ্যাট মিনস এখানে নমুনা প্রশ্ন ১ বিষয় গণিত অভিজ্ঞতা ১। তো এখানে গাণিতিক অনুসন্ধানের উপর আমি কিছু প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব। তো এই ক্লাসটি দেখে তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই তোমাদের নে এই ভিডিওটি বেশি, বেশি করে তোমরা শেয়ার করবা, যাতে আরো যেসব শিক্ষার্থীরা আছে তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর ৮ম শ্রেণীর এই ক্লাসটি আজকে আমি তোমাদেরকে যেটি করাচ্ছি সেটি হচ্ছে, এটি ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াতে থাকবো। আর হচ্ছে এখানে আজকের যে টপিকসটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে অভিজ্ঞতা ১, ১ম এটা পর্ব ১। তো এই পর্ব ১ টি আমি আজকে পড়াবো। তো নেক্সট ক্লাসটা পর্ব ২ হিসেবে আসবে। তো এভাবে আমি ৫ টা অধ্যায়ের উপর ৫ টা ক্লাস করাবো। তারপরে দেন আফটার আমি হচ্ছে আরেকটা মডেল প্রশ্ন করাবো, যেই প্রশ্নটা হচ্ছে তোমাদের অবশ্যই মানে সবগুলো ৫ টা অধ্যায়ের উপর ডিপেন্ড করে একটা মডেল প্রশ্ন করাবো। আশা করি তোমাদের প্রিপারেশনটা ইনশাআল্লাহ অনেক অনেক ভালো হবে, এই আশায় ব্যক্ত করে আমি আমার ক্লাসটি আজকে শুরু করছি। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো এখানে প্রথমে কুইজ প্রশ্নগুলোর উত্তর লেখো। তো কুইজ প্রশ্নগুলোর মধ্যে প্রথম ১ নাম্বার যেটা বলা হয়েছে, কোন ক্রমিক সংখ্যাদ্বয় উভয়ই মৌলিক সংখ্যা? এখানে কোন ক্রমিক সংখ্যা উভয়ই মৌলিক সংখ্যা, দ্যাট মিনস দুটাই মৌলিক সংখ্যা হবে, সেটা হচ্ছে আমাদের হলো এখানে আমরা যদি দেখি তাহলে ২ আর হচ্ছে ৩। এই ২ আর ৩ হচ্ছে আমাদের এমন ২ টা ক্রমিক সংখ্যা, নে মৌলিক সংখ্যা, যে ২ টা মৌলিক সংখ্যা হলো পাশাপাশি, এবং এদেরকে আমরা ক্রমিক মৌলিক সংখ্যাও বলতে পারি। আবার এখানে ২ যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং যদি বলা হয় যে সব সর্বাধিক জোড় সবচেয়ে বড় জোড় মৌলিক সংখ্যা কোনটি? সেটাও ২। সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কোনটি? সেটাও ২। কারণ ২ হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা, কিন্তু সেটা হলো জোড় সংখ্যা। আর বাকি সবগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। তারপরে যেটা বলা হয়েছে, কতগুলো জোড় সংখ্যক ক্রমিক সংখ্যার মাঝে প্লাস ও মাইনাস চিহ্নের বা মাইনাস চিহ্ন বসিয়ে তার গাণিতিক সমষ্টি সর্বদা কেমন হবে? তাহলে কতগুলো জোড় সংখ্যক ক্রমিক সংখ্যা, দ্যাট মিনস আমি যদি লিখি ৪ আর হচ্ছে ৬। তারপরে এই ২ টার মধ্যে যদি আমি যোগ চিহ্ন বসাই, তাহলে আমার আসবে যোগফল হলো ১০। তার মানে এটাও জোড় সংখ্যা। আবার যদি আমি এখানে বিয়োগ চিহ্ন বসাই, তাহলে ৬ থেকে ৪ বাদ দেই, তাহলে আমাদের আসবে ২। তাহলে এ এখানে এই ২ টাও আমাদের কি একটা জোড় সংখ্যা। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এখানে আমরা সর্বদা যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাই ২ টা ক্রমিক জোড় সংখ্যার মধ্যে, তাহলে সেটা কি হবে? এখানে উত্তরটা হবে তখন জোড় সংখ্যা। তাহলে উত্তর আমরা লিখতে পারি জোড় সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরেরটা যেটা দেখতে পাচ্ছি, প্রাচীন মিশরীয় ১৩ গিটের মিশরীয়রা, এখানে মিশরীয়রা ১৩ গিটের দড়ি দিয়ে তৈরি ত্রিভুজের ৩ একক ও ৪ একক বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ যেটা সিলেক্ট করেছে, সেই কোণটা হচ্ছে কত? সেই কোণটা হচ্ছে ৯০ ডিগ্রি বা সমকোণ। এটাকে আমরা ৯০ ডিগ্রিও বলতে পারি, আবার হচ্ছে সমকোণও বলতে পারি। তো যেকোনো একটা আমরা এখানে ব্যবহার করব, হলে ৯০ ডিগ্রি অথবা
সমকোণ। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটাকে আমরা 90 ডিগ্রি বা সমকোণ বলতে পারি। সমকোণ। তো এবারে আমরা পরবর্তী যে সংখ্যার প্রশ্নটি আছে সেটিতে যদি আসি, এখানে বলা হয়েছে ৫ এর গুণফলের একক স্থানীয় অঙ্কগুলো কি, কি? ৫ এর গুণফলের আমরা যদি এখানে বা নামতার যদি আমরা দেখি, নামতার গুণফলে ৫ একে ৫, তাহলে ৫ দুগুণ ১০, তারপরে ৩ ৫ ১৫, তারপরে ৪ ৫ ২০। তাহলে আমরা এই ৪ টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ১ম এ ৫ আসলো, তারপরে ০ আসলো, আবার একটা ৫ আসলো, আবার একটা ০। এভাবে আমরা যতগুলোই ৫ এর নামতা লিখতে যাই না কেন, সব ক্ষেত্রেই আমরা কি, কি পাবো? ০ অথবা ৫ পাবো। তাহলে ০, সরি, এখানে আমরা লিখব ০ আর হচ্ছে আচ্ছা, এই ২ টা। ১৮ এর গুণনীয়কগুলো কি, কি? ১৮ এর গুণনীয়কগুলো কি, কি? সেটা আমরা যদি এখানে লিখতে চাই, সেটি হচ্ছে ১৮ এর গুণনীয়ক। গুণনীয়ক আশা করি সবাই জানো যে গুণনীয়ক হলো কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে, সেই সংখ্যাগুলোকে আমরা বলি সংখ্যাটির গুণনীয়ক। তো এখানে আমরা হচ্ছে গুণনীয়ক যদি বলি এটার, তাহলে এটার গুণনীয়ক আমরা কি বলবো? ১৮ এর গুণনীয়ক ১ দিয়ে আমরা ১৮ কে ভাগ করতে পারি, ২ দিয়ে ভাগ করতে পারি, তারপরে ৩ দিয়ে ভাগ করতে পারি, তারপরে ৬ দিয়ে ভাগ করতে পারি, তারপরে ৯ দিয়ে ভাগ করতে পারি, তারপরে হচ্ছে ১৮ দিয়ে ভাগ করতে পারি। তো যদি প্রশ্নটা হতো এমন যে ১৮ এর কয়টি গুণনীয়ক আছে, তাহলে এখানে আমরা বলতাম উত্তর হচ্ছে ৬টি। আর যদি প্রশ্নটা এমন হয় যে ১৮ এর কয়টি মৌলিক গুণনীয়ক আছে, তাহলে হলো ২টি। এরকম ভাবে আমাদের অনেক প্রশ্নই হতে পারে। তো এখানে আমি নমুনা প্রশ্ন যে কয়টা লিখেছি সেই কয়টার সাথে আমি যদি আরো কিছু প্রশ্ন এড করি, তাহলে এখানে যেমন ১০০ এর বিজোড় গুণনীয়কগুলো কি, কি? তাহলে ১০০ এর বিজোড় গুণনীয়কগুলো হচ্ছে আমাদের এখানে ১০০ র গুণনীয়কগুলো আমরা বের করব। তার মধ্য থেকে আমরা যে গুণনীয়কগুলো পাবো ১, তারপরে হচ্ছে ৫, তারপরে ২৫। এই গুণনীয়কগুলো হলো ১০০ এর বিজোড় গুণনীয়ক। তারপরে আমি যদি এখানে আরেকটা প্রশ্ন, এখানে এগুলো হচ্ছে তোমাদের যেটা দেখাচ্ছি সেটি মূলত আসলে প্রশ্নের সঙ্গে ইনক্লুড করিনি, এগুলো হচ্ছে এক্সট্রা। এক্সট্রা হিসেবে তোমরা এগুলো ইউজ করতে পারো। তো এখানে যেমন আমি একটা প্রশ্ন যদি বলি যে ক্ষুদ্রতম সমৃদ্ধ সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম সমৃদ্ধ সংখ্যা কি? এটা আসলে সবারই জানা আছে যে সমৃদ্ধ সংখ্যা হলো কোনো একটা সংখ্যার যতগুলো গুণনীয়ক থাকে, এই গুণনীয়কগুলোর যোগফল যদি আমরা ওই সংখ্যাটির চেয়ে তোমার হচ্ছে ওই সংখ্যার চেয়ে বড় হলে তাকে আমরা বলি সমৃদ্ধ সংখ্যা। দ্যাট মিনস কোন একটা সংখ্যার ওই সংখ্যাটাকে বাদ দিয়ে আমরা যদি তার গুণনীয়কগুলো, যেমন এখানে আমি হচ্ছে ১৮ র গুণনীয়ক লিখেছি। তাহলে ১৮ এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের হলো, দেখো, ১, ২, ৩, ৬, ৯, ১৮। এখান থেকে ১৮ কে আমরা যদি বাদ দেই, বাদ দিলে আমাদের থাকতেছে ১, তারপরে হচ্ছে ২, ৩, ৬, ৯। এই কয়টা সংখ্যা আমরা যোগ করে যদি দেখি যে এই যোগফলটা সংখ্যাটার চেয়ে বড় হচ্ছে, তাহলে বলবো সংখ্যাটি হলো সমৃদ্ধ সংখ্যা। যেমন এখানে ১ আর ২ ৩, ৩ আর ৩ ৬, ৬ আর ৬ ১২, ১২ আর ৯ ২১। তাহলে ২১ যে যোগফল আসলো সেই যোগফলটা হলো অবশ্যই ১৮ এর চেয়ে বড়। তাহলে ১৮ এর চেয়ে বড় যদি হয় তাহলে ১৮ হলো অবশ্যই একটি সমৃদ্ধ সংখ্যা। তারপরে আমরা এই সমৃদ্ধ সংখ্যাগুলোর মধ্যে তাহলে সবচেয়ে ছোট কোনটা? মানে পৃথিবীতে যত সমৃদ্ধ সংখ্যা আছে তার মধ্য থেকে সবচেয়ে ছোট সমৃদ্ধ সংখ্যা হচ্ছে এখানে ১২। তারপরে আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে করতে পারি, ক্ষুদ্রতম নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা হচ্ছে কি? নিখুঁত সংখ্যা হলো কোনো একটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে আমরা যদি গুণনীয়কগুলো লিখে তারপরে সেখান থেকে গুণনীয়কগুলোর যদি যোগফল বের করি, যেমন ৬ এর গুণনীয়ক আমি লিখতে পারি ১, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৬। তো এখন আমি যদি এই ৬ কে বাদ দিয়ে যে গুণনীয়কগুলো থাকে সেগুলো যদি যোগ করি তাহলে আমার যোগফল আসে ৬। তাহলে ৬ এর চেয়ে বড়ও না,
আবার ছোটও না। এইজন্য এই সংখ্যাটাকে বলা হয় নিখুঁত সংখ্যা। আর যদি এর চেয়ে ছোট হতো তাহলে সেটিকে আমরা বলতাম অসমৃদ্ধ সংখ্যা। সমৃদ্ধ সংখ্যা, অসমৃদ্ধ সংখ্যা আর হচ্ছে নিখুঁত সংখ্যা। এই ৩ টা হচ্ছে আমরা সংখ্যা সম্পর্কে জানবো। তারপরে এখানে আমরা এবারে পরবর্তী টপিকস এ আসি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্নগুলো কিভাবে এই এক অধ্যায় থেকে করা হবে। তো আমরা এবারে পরবর্তীতে জ্ঞান ভিত্তিক কিছু মূল্যায়ন সম্পর্কে আমরা যদি জানি, কোন সংখ্যার ওই সংখ্যার ব্যতীত বাকি গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যার থেকে বড় হলে তাকে কি বলা হয়? তো আমি অলরেডি এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বলে দিয়েছি, যেটা হচ্ছে কোন সংখ্যার ওই সংখ্যাটি ব্যতীত বাকি যে গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যার থেকে বড় হলে সেটাকে আমরা বলি সমৃদ্ধ সংখ্যা। আর ফিবোনাচ্চি ক্রমের আমরা যদি এখানে ফিবোনাচ্চি ক্রমটা এখানে ব্যবহার করি, তাহলে ফিবোনাচ্চি ক্রমের এখানে যে কথাটা বলা হয়েছে, ফিবোনাচ্চি অনুক্রমের নবম সংখ্যাটি কত? তো ফিবোনাচ্চি ক্রমের আমরা যে সংখ্যাগুলো দেখতে পাই, ফিবোনাচ্চি সংখ্যাগুলো কিন্তু সবসময় আমরা হচ্ছে ০, তারপরে এখানে পরবর্তী সংখ্যাটা আবার ০, তারপরে হচ্ছে ১, তারপরে এখানে আমরা এভাবে যদি যেতে থাকি তাহলে আমাদের যে সংখ্যাগুলো আমরা পাই সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি সংখ্যাটার মেইন যে থিম, সেই থিমটা আমরা যদি একটু বুঝতে চাই তাহলে সেটি হচ্ছে আমাদের ফিবোনাচ্চি ক্রমের সংখ্যাগুলো কিন্তু সবসময় শুরু হয় তোমার ০ দিয়ে। তাহলে ০ সরি এখানে আমার হচ্ছে একটু এখানে ১ হবে, তারপরে আবার ১ হবে, তারপরে এখানে আবার হচ্ছে ২ হবে। তারপরে এখানে হচ্ছে ৩ হবে, তারপরে এখানে হচ্ছে ৫ হবে, তারপরে এখানে ৮ হবে, তারপরে এখানে ১৩ হবে, তারপরে এখানে ২১ হবে, তারপরে এখানে ৩৪ হবে। এরপরে ৩৪ আর হচ্ছে আমরা ২১ ২ টা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ৫৫। এভাবে আমরা কিন্তু যত সংখ্যা যাব তত ফিবোনাচ্চি সংখ্যা বের করতে পারবো। তার মানে ফিবোনাচ্চি ক্রমের আমরা যে কথাটি বুঝতে পারতেছি সেটি হচ্ছে ফিবোনাচ্চি ক্রম হলো এমন একটি ক্রম সবসময় এর পরের পদটা হয় তার পূর্বের ২ টা পদের যোগফলে ০। তাহলে ০ আমরা এখানে ০ যে সংখ্যাটা পেয়েছি এটা তো স্টার্টিং। ০ র সাথে ০ র পরে ১। তাহলে ০ আর ১ যোগ করলে আমাদের কি আসে? ১। এইজন্য ১ লেখা হয়েছে। তারপরে আবার হলো ০ আর ১ যোগ করলে কি পাওয়া যায়? ১। এজন্য আবারও ১ লেখা হয়েছে। এবারে ১ আর ১ যোগ করলে কত পাওয়া যায়? ২ লেখা হয়েছে। তারপরে এবারে ২ আর ১ যোগ করলে কত পাওয়া যায়? ৩। তারপরে ৩ আর ২ যোগ করলে ৫, ৫ আর ৩ ৮ যোগ করলে ৮, ৮ আর হলো ৫ যোগ করলে ১৩, ১৩ আর ৮ যোগ করলে ২১, ২১ আর হচ্ছে আমরা ১৩ যোগ করি যদি ৩৪, ৩৪ আর হচ্ছে আমরা যদি ২১ যোগ করি তাহলে আমরা পাবো ৫৫। এবারে ৫৫ আর হচ্ছে আমরা যদি ৩৪ এই ২ টা যোগ করি তাহলে আমাদের আসতেছে ৫, ৮, ৮৯। তাহলে এখানে ৮৯ is ৫ আর হলো ৪ যোগ করলে ৯ আর ৫ আর ৩ ৮। এই হলো ৮৯ আমরা পেলাম এখানে। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? ফিবোনাচ্চি সংখ্যা। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ফিবোনাচ্চি অনুক্রমের নবম যে সংখ্যাটি আছে সেটি কত? তাহলে এটা হচ্ছে ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬, এটা ৭, এটা ৮, এটা হচ্ছে ৯। তাহলে এই ২১ হচ্ছে নবম সংখ্যাটি। তারপরে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তিকে কি বলা হয়? প্যাটার্ন। বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দ্যাট মিনস কোন একটা নির্দিষ্ট কোন কিছু বারবার কি পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে সেটাকে আমরা বলবো প্যাটার্ন। তারপরে তথ্যের উৎস কত প্রকার? তথ্যের উৎস হচ্ছে ২ প্রকার। সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত আর হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আমরা যে প্রাথমিক উপাত্ত আরেকটা বলতে পারি মাধ্যমিক উপাত্ত। তারপরে আবার সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে যে উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়, ওই উৎসকে কি বলে? জড় উৎস। সক্রিয়ভাবে মানে নিজে উপস্থিত থেকে যেখানে নিজের কার্যক্রম ভিত্তিক যে উপাত্তগুলো আমরা সংগ্রহ করি, সেটিকে আমরা বলি হচ্ছে আমরা আ জড় উৎস। তারপরে এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, আরো কিছু প্রশ্ন যদি তোমাদের সঙ্গে শেয়ার করি। কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি? সেটি হচ্ছে প্রাথমিক উপাত্ত।
আমরা উপাত্তকে প্রধানত ২ ভাগে ভাগ করি। সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত আর হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত হচ্ছে আমরা কোন জায়গায় গিয়ে সরাসরি যে উপাত্তগুলো সংগ্রহ করি, সেই উপাত্তগুলোকে আমরা বলি প্রাথমিক উপাত্ত। আর ওই উপাত্তগুলো আমাদের এলোমেলোভাবে থাকে। এই কারণে এটা প্রাথমিক। তারপরে যখন মাধ্যমিক হয়, মাধ্যমিক যেমন পত্রিকা থেকে আমি কোন উপাত্ত সংগ্রহ করলাম। তাহলে পত্রিকাতে আমরা কিন্তু এলোমেলোভাবে লিখি না। আমরা লিখি হচ্ছে এখানে একটা সাজানো গোছানো ভাবে লিখি। আর যখন আমরা কোন সরাসরি কোন উৎস থেকে কোন উপাত্ত সংগ্রহ করি, তখন সেটাকে আমরা বলি প্রাথমিক উপাত্ত। তো প্রাথমিক উপাত্তটা এই কারণে আমরা হচ্ছে এলোমেলোভাবে পাই। তারপরে যেমন তোমাদের ক্লাসের সকলের বয়স যদি জানতে চাই, তাহলে এই ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের সকলের বয়স জানতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে বয়সটা একজনের কম আসবে, একজনের বেশি আসবে, আবার কারো সমান আসবে। এরকমভাবে বিভিন্ন সংখ্যা আসতে পারে। এইজন্য বলা হয় যে আমরা প্রাথমিক উপাত্তটাকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলি। পরোক্ষভাবে নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা উপাত্ত সমূহকে কি বলে? পরোক্ষভাবে মানেই হচ্ছে কোনো উৎস থেকে না নিয়ে মানে কোনো একটা মাধ্যম ব্যবহার করতেছি, সেই মাধ্যমটাকেই বলা হয় মাধ্যমিক উপাত্ত। তারপরে তথ্যের উৎস কত প্রকার, এটা তো তোমাদের প্রশ্ন বলেছি। তারপরে একই জাতীয় সমস্যা সমাধানের পদ্ধতিকে আমরা কি বলি? একই জাতীয় সমস্যা সমাধানের পদ্ধতিকে আমরা বলি সূত্র। তারপরে এখানে আরেকটা হচ্ছে যেটা আমরা বলতে পারি যে গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য, সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? সেটা হচ্ছে গাণিতিক অনুসন্ধান। গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য, সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? গাণিতিক অনুসন্ধান। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করা যায় তোমরা এই জ্ঞানভিত্তিক মূল্যায়ন সম্পর্কে একটু হইলেও আইডিয়া পেয়েছো। তারপরে এবারে আমরা ৩ নাম্বার সঠিক উত্তর বাছাই করো। এখানে আমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। সেখান থেকে আমরা কি করব? সঠিক উত্তরটা আমরা এখান থেকে বাছাই করে নিব। তো সঠিক উত্তরটা আমরা যদি বাছাই করি, তাহলে এখানে কি দেওয়া আছে? প্রথমে ১ নাম্বার গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ফ্লো চার্ট অনুসারে পদ্ধতি কাজ না করলে পুনরায় অনুসন্ধানের প্রশ্ন, পটভূমি গবেষণা, অনুমান বা ধারণা নির্মাণ, অনুমান, পর্যবেক্ষণ, এই ৪ টা জিনিস আমরা কি ধাপে ফেরত যেতে হয়। তাহলে কোন ধাপে আমরা ফেরত যাব? আমরা যাব অনুমান পরীক্ষণ, যেটা আমরা করি সেই অনুমান পরীক্ষণ বা অনুমান ধারণা নির্মাণ, সেই অনুমান পরীক্ষণ এই শেষের এই টপিকসে আমরা তখন ফিরে যাই। তাহলে এইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ফ্লো চার্ট অনুসারে পদ্ধতি কাজ না করলে পুনরায় ধাপে ফেরত যেতে হয় অনুমান পরীক্ষণে। তারপরে এখানে আছে ৩, ৫, ৭, ৯ টি ৩, ৫, ৭, ৯ এরপরে ড্যাশ। তো এই ড্যাশের জায়গায় আমাদের ১১ বসতে পারে, ১২ বসতে পারে, ১৫ বসতে পারে, ১৭ বসতে পারে। তাহলে একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে বিজোড় সংখ্যার প্যাটার্ন এই জায়গায় কি হবে উত্তরটা? দেখো আমরা যদি একটু চিন্তা করি, তাহলে ৫ আর ৩ ২ টার মধ্যে পার্থক্য কত? ২। তারপরে ৫ আর ৭ ২ টার পার্থক্য কত? ২। তারপরে ৭ আর ৯ এর পার্থক্য কত? ২। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেতে গেলে ৯ এর সাথে ২ যোগ করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে উত্তর হলো ১১। ফিবোনাচ্চির ক্রম অনুসারে ২১ এর পরবর্তী সংখ্যা ২২ হইতে পারে, ৩৪ হইতে পারে, তারপরে ৪৪ হইতে পারে, তারপরে ৫২ হইতে পারে। তাহলে কোন সংখ্যাটি হবে? সেটা হচ্ছে আমি একটু আগে এখানে ফিবোনাচ্চি অনুক্রম তোমাদের দেখিয়েছি। তো ২১ এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমাদের ৩৪। দ্যাট মিনস পূর্বের ২ টা পদ আমরা যদি যোগ করি, তাহলে পরবর্তী পদটা পেয়ে যাব। তারপরে এখানে সদ্যজাত শিশুদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে অভিভাবক জড় অথবা প্রাথমিক অথবা মাধ্যমিক অথবা অনির্ভরযোগ্য, এই ৪ টার মধ্যে এখন কি হচ্ছে? এক্ষেত্রে অভিভাবক উৎস, সেটা জড় উৎস হইতে পারে, প্রাথমিক উৎস হইতে পারে, মাধ্যমিক উৎস হইতে পারে, অনির্ভরযোগ্য উৎস হইতে পারে। তাহলে কোন উৎস হিসেবে কাজ করে? এখানে মাধ্যমিক উৎস। কারণ অভিভাবক এখানে আমাদের একটা মাধ্যম। শিশুর যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব, সেই তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যম। এইজন্য এখানে মাধ্যমিক। তারপরে ১ থেকে ১, ৮, ১৫, ২২ প্যাটার্নটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে এই প্যাটার্নটা যেটা হয়েছে কোন সূত্র মেনে? এখানে সূত্রটি মেনে চলে কোন সূত্রটা? সেটা হচ্ছে
ক মাইনাস ৬। এটা কেন? এটা হচ্ছে আমরা হলো ১ম এ যদি ৭ ক, তার মানে ৭ থেকে ক এর মান যদি ১ বসাই তাহলে আমাদের আসে ৭ একে ৭। আর এখান থেকে ৬ যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে ১। তার মানে ১ম পদটা পাওয়া গেল। ক এর মান যদি ২ বসাই তাহলে ৭ দুগুণ ১৪। ১৪ র সাথে আমি যদি এবারে ৬ বিয়োগ করি তাহলে আসে ৮, যা আমাদের ২য় পদটা। তারপরে ৩ ৭ ২১, ২১ থেকে আমি যদি ৬ বিয়োগ করি তাহলে ১৫ আসে, যেটা হচ্ছে আমাদের ৩য় পদটা। তারপরে ৪ ৭ ২৮, ২৮ থেকে আমি যদি ৬ বিয়োগ করি তাহলে আসে আমাদের হলো ২২। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম ২২ হলো আমাদের ৪র্থ পদ। তো এই সূত্রটা আমাদের মেনে চলেছে। ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল ও গুণফল একই হলে এটা এদের মধ্যে বৃহত্তম কোনটা হবে? তাহলে ৩ টা ক্রমিক সংখ্যার যোগফল আর গুণফল একই। যোগফলও যা, গুণফলও তাই। তাহলে ৩ টি ক্রমিক সংখ্যার যোগফল যেমন আমরা তাহলে ক্রমিক সংখ্যা ১, ২, ৩ এটা যদি নেই তাহলে আমাদের কি হবে? এদের মধ্যে বৃহত্তমটা হচ্ছে কত? তাহলে ক্রমিক সংখ্যার আমরা যদি যোগফল করি তাহলে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে ৬। আবার যদি গুণফল করি ক্রমিক সংখ্যা ২ টার ৩ টার তাহলে আমরা কি পাবো? ৬। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ১, ২, ৩ এই ৩ টা সংখ্যা হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। সেই ৩ টা ক্রমিক সংখ্যার মধ্যে তাহলে অবশ্যই ৩ বড়। এটাই হচ্ছে উত্তর। তারপরে ৪ টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই ৫, ৪, ৩, ২ ড্যাশ দ্বারা বিভাজ্য। তাহলে ৪ টি ক্রমিক সংখ্যার যোগফল। ৪ টি ক্রমিক সংখ্যা সেটা হইতে পারে ১, ২, ৩, ৪, হইতে পারে ৪, ৫, ৬, ৭, ৮। তো এইরকম আমরা যে সংখ্যাগুলোই যোগ করি না কেন, সেই সংখ্যাগুলোর যোগফল আমরা হচ্ছে কি পাবো? অবশ্যই আমাদের হচ্ছে কত দ্বারা বিভাজ্য হবে সেটা বের করতে হবে। তো আমি যদি এখানে একটা উদাহরণ দেখাই, যেমন আমি এখানে লিখলাম ৬, তারপরে যোগ এখানে যোগ ৭ যোগ ৮ যোগ ৯। তো আমরা এগুলো যদি যোগ করি ১৬, ১৬ আর হচ্ছে ২৪, ৩০। তাহলে ৩০ আমাদের কি? ৩০ আমাদের ২ দ্বারা বিভাজ্য। তারপরে এখানে ৩ দ্বারা বিভাজ্য, ৫ দ্বারা বিভাজ্য, ৪ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এখন আমাদের এখানে উত্তরটা শুধু ২ দ্বারাই কেন বিভাজ্য হলো? কেন ৩ দ্বারা হলো না? তো আমি যদি এখানে সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাই তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে তাহলেই বুঝতে পারবো। সেটি হচ্ছে আমরা ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪। আমরা এই ৪ টা ক্রমিক সংখ্যা যদি আমরা এবারে যোগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো ৩, ৩, ৬, ৬ আর ৪ এ ১০। তো ১০ আমাদের এখানে দেখো ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে না, ৫ দ্বারা হচ্ছে আর ২ দ্বারা হচ্ছে। তো এইজন্য ২ হলো এমন একটা জোড় সংখ্যা আসলে সেটা ২ দ্বারা সার্বজনীন বিভাজ্য হবে। কিন্তু অন্য সংখ্যাগুলো দিয়ে নাও হইতে পারে। অন্য আবার যদি আরেকটা নেই সেটা হয়তো দেখা যাবে যে আমাদের ৩ দ্বারা যাচ্ছে না। এবারে আমাদের শুধু ২ দ্বারা যাচ্ছে। এরকম ভাবে আমরা এইজন্য সার্বজনীন হিসেবে আমরা ২ বলবো। তারপরে একই সংখ্যার ধনাত্মক ও ঋণাত্মক মান পাশাপাশি বসিয়ে প্রাপ্ত প্যাটার্নের যেকোনো জোড় সংখ্যক পদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল ০ হবে। তাহলে আমরা একই সংখ্যার ধনাত্মক ও ঋণাত্মক মান ২ টা যদি পাশাপাশি বসাই তাহলে আমাদের পাশাপাশি বসিয়ে যে প্রাপ্ত প্যাটার্ন যেকোনো জোড় সংখ্যক পদের তাহলে কি হইতে পারে? যোগফলের জন্য কারেক্ট হইতে পারে ০ হবে, না বিয়োগফলের জন্য হইতে পারে, না গুণফলের জন্য হইতে পারে, না ভাগফলে। তো এখানে একমাত্র যোগ করলেই কি হয়ে যায়? সেটা ০ হয়। কিন্তু বিয়োগ করলে আবার সেটা বড় হয়। তো এইজন্য আমরা যেমন একটা অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি দেখাই তাহলে যেমন আমি এখানে ২ লিখেছি আর ২ বিয়োগ ২ লিখেছি। তাহলে দেখো ২ টা বিপরীত চিহ্ন। আর এখানে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমার হচ্ছে কি আসলো? ২ টাই এখানে কিন্তু আমার বিয়োগ করলে আবার কি হবে? মাইনাসে মাইনাস প্লাস, তার মানে আমার ৪ আসবে। কিন্তু আমি যদি যোগ করি তাহলে এখানে -২ প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, তখন আমাদের ০ আসবে। তাহলে এখানে ০ আনতে গেলে আমাদের অবশ্যই যোগফল নির্ণয় করতে হবে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে সম্পূর্ণ করো, আশা করি তোমাদের পরীক্ষা অনেক, অনেক ভালো হবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আর তোমাদের এই
নিত্য নৈমিত্তিক যেসব সমস্যাগুলো হবে তা তোমরা আমার এখানে কমেন্টের মাধ্যমে আমাকে যদি জানাও তাহলে অবশ্যই আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি এবারে আমরা পরবর্তী যদি টপিকসে যাই তাহলে এখানে পরবর্তী টপিকসে আমরা এখানে বলতে পারি সেটি হচ্ছে যে পুরনো রেকর্ড থেকে উপাত্ত সংগ্রহ। এখানে পুরনো রেকর্ড থেকে আমরা যদি কোনো উপাত্ত সংগ্রহ করতে যাই তাহলে সংগ্রহ করতে হলে সে সকল উপাত্তকে কোন উপাত্ত বলে? পুরোনো রেকর্ড বলতে অনেক আগের। সেই অনেক আগের রেকর্ড গুলো আমরা কি গুছিয়ে রাখি। আমরা কখনো এলোমেলো ভাবে রাখিনি। এজন্য সেটাকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। ৮, ১০, ১২, ১৪ টি সমৃদ্ধ সংখ্যা। তাহলে এদের মধ্যে সমৃদ্ধ সংখ্যা কোনটা? আমরা জানি ১২ কারণ সবচেয়ে ছোট সমৃদ্ধ সংখ্যাই হচ্ছে ১২। দক্ষতা ভিত্তিক মূল্যায়ন। এখানে দক্ষতা ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম ১০ টি সমৃদ্ধ সংখ্যার একটা তালিকা তৈরি করো। তো প্রথম ১০ টি মৌলিক সমৃদ্ধ সংখ্যার তালিকা এখানে যেটা লেখা হয়েছে ১২, ১৮ তারপরে এখানে ১২, ১৮ র পরে আমরা এ এখানে যদি আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো এখানে আমি ১০ টা প্রশ্ন দিয়েছি। ১০ টা প্রশ্নের পাশাপাশি আরো যদি আমি তোমাদেরকে ২-১ টা প্রশ্নের উত্তর বলি, তাহলে এখানে আমরা একটা প্রশ্ন বলতে পারি সেটা হচ্ছে ৪ টি ৪ টি ক্রমিক সংখ্যা এটা বলেছি তোমাদেরকে। তো এখান থেকে আমরা হচ্ছে থেকে ১৫, ৩৫ দ্যাট মিনস ১ থেকে আমরা হচ্ছে ৩৫ তারপরে ৩৭ অথবা ৪০ অথবা ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ৮২০ পাই। তাহলে ১ থেকে কত পর্যন্ত সংখ্যার যোগফল আমরা ৮২০ পাবো? সেটা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে ১ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো আমরা যদি যোগফল নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাব কত? আমরা ৮২০। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত সরি ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমাদের কত আসে? ৮২০। তো এই ৮২০ এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন। তারপরে হচ্ছে প্রথম ৫ অথবা ৬ অথবা ৭ অথবা ৮ টি সমৃদ্ধ সংখ্যার যোগফল এখানে ২২২। তাহলে প্রথম ৫ টি সমৃদ্ধ সংখ্যার যোগফল না প্রথম ৬ টি সমৃদ্ধ সংখ্যার যোগফল না প্রথম ৭ টি না প্রথম ৮ টি। তাহলে এটার উত্তর কি হবে? প্রথম ৮ টি সমৃদ্ধ সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কত? ২২২। তারপরে এখানে আরেকটা প্রশ্ন ১১ ক যোগ ৬ বীজগাণিতিক রাশি সমর্থনকারী সংখ্যার উদাহরণ ১৭, ২৮, ৩৯ এর মধ্যে আমরা ৪০, ৫০, ৪০ অথবা ৫০ অথবা ৬০ অথবা ৭০ তারপরে এই ৩৯ এর পরে তাহলে কি হবে? ৩৯ এর পরে আমাদের ৪০ হবে না ৫০ হবে না ৬০ হবে না ৭০ হবে। তারপরে আছে ৬১। তাহলে এখানে আমরা বুঝতেছি ৭০ সংখ্যাটা বাদ, ৬০ সংখ্যাটা আমাদের কি হচ্ছে? বাদ। ৪০ সংখ্যাটা আমাদের ৩৯ এর পরের সংখ্যাই এখানে হবে না। তাহলে ৫০। এই হচ্ছে আমাদের কিছু আরো অতিরিক্ত প্রশ্ন। তো এবারে আমরা যদি এখানে দক্ষতা ভিত্তিক কিছু প্রশ্নে আসি, তো দক্ষতা ভিত্তিক প্রশ্নগুলোর মধ্যে এখানে বলা হয়েছে, প্রথম ১০ টি সমৃদ্ধ সংখ্যার একটি তালিকা তৈরি করো। তো ১২, ১৮, ২০, ২৪, ৩০, ৩৬ তারপরে ৪০, ৪২, ২৮, ৪৮, ৫৪ এই ১০ টা হচ্ছে প্রথম ১০ টি সমৃদ্ধ সংখ্যা। তারপরে এখানে ১২, ৮, ৪, ০, -৪ তারপরে প্যাটার্নটির ১৪ তম পদ নির্ণয় করো। তাহলে ১৪ তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই ১৪ তম পদ আমরা এই প্যাটার্ন থেকে পাবো হচ্ছে ৪০। তাহলে এই প্যাটার্নের ১৪ তম পদ আমরা কত পেলাম? ৪০। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস আশা করি তোমরা এই সমস্যাটির সমাধানটি বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি পরবর্তী সমস্যাটিতে আসি, তাহলে এখানে আচ্ছা এখানে আমরা ৪০ কিভাবে পেলাম? ৮ আর ৪ এই দুটা আমরা হচ্ছে ১ম এ ১২ থেকে ৪ বিয়োগ করলাম। তাহলে ১২ থেকে ৪ যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত আসে? আমাদের আসে ৪। তারপরে ৪ থেকে আবার যদি ৪ বিয়োগ করি ৪, তারপরে ৪ থেকে ৪ যদি বিয়োগ করি তাহলে ০। এবারে ০ র সাথে আমি যদি -৪ যোগ করি তাহলে এখানে সরি ০ বিয়োগ ৪ যদি আবার করি তাহলে আসে -৪। তারপরে এবারে -৪ এভাবে যেতে আমরা যদি একদম চলে যাই তাহলে আমাদের যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে
14তম পদটা হবে আমাদের -40। তারপরে ফিবোনাচ্চি ক্রমের প্রথম ৮টি সংখ্যার যোগফল কত? পরবর্তী ৪টি সংখ্যার যোগফল ও প্রথম ৮টি সংখ্যার যোগফলের পার্থক্য নির্ণয় করো। তো এখানে আমরা প্রথম ৮টি সংখ্যার যোগফল যদি একটু দেখতে চাই, তাহলে এখানে আমি এই যে ফিবোনাচ্চি ক্রমটা যেটা লিখেছি, এই ফিবোনাচ্চি ক্রমটা এখানে একটু আমরা দেখি। তো পরবর্তী ৪টি সংখ্যার যোগফল। তো পরবর্তী ৪টি সংখ্যার যোগফল হচ্ছে ৩ আর ৫ ৮, ৮ ১৬, ১৬ আর ১৩ হচ্ছে। আমরা এখানে যেটা পাচ্ছি ২১, ২১, ২৬, ২৯। তাহলে ২৯ পেলাম আমরা হচ্ছে এখানে পরবর্তী ৪টি সংখ্যার যোগফল। ওকে। এবারে আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেটা হচ্ছে বলা হয়েছে প্রথম একটি সংখ্যা। তাহলে প্রথম টা সংখ্যা হচ্ছে আমাদের এখানে আসে প্রথম ৮টি সংখ্যার যোগফলের পার্থক্য নির্ণয় করো। তাহলে পরবর্তী ৪টি সংখ্যার যোগফল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এটা হচ্ছে ৩৩। এটা হলো প্রথম ৮টি সংখ্যার যোগফল ৩৩। তারপরে এখানে পরবর্তী ৪টি সংখ্যার যোগফল হলো আচ্ছা ১, ২, ৩, ৪, ৮ আচ্ছা এরপরে এই ৪ টা সংখ্যার যোগফল আমরা যদি করি আ ২১ যোগ ৩৪ যোগ ৫৫ যোগ ৮৯, ৯৯ বিয়োগ ৩৩। আচ্ছা তাহলে এখানে ফিবোনাচ্চি ক্রমের প্রথম ৮টি সংখ্যার যোগফল কত? পরবর্তী ৪টি সংখ্যার যোগফল ও প্রথম ৮টি সংখ্যার যোগফলের পার্থক্য কত? তাহলে আমরা যদি এখানে আমরা প্রথম টি সংখ্যার যোগফল সেটি হচ্ছে আমাদের পেয়েছি সেটি হলো ৩৩। তারপরে আমরা পরবর্তী ৪ টা সংখ্যা যদি যোগফল নির্ণয় করি তাহলে পরবর্তী ৪ টি সংখ্যার যোগফল আসে আমাদের হচ্ছে সেই পরবর্তী ৪ টি সংখ্যা হলো এই ৪ টা ৮৯, ৫৫, ২১ আর হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটি হলো ৩৪ আর ২১। এই ৪ টা সংখ্যার যোগফল আমরা যদি নির্ণয় করি তাহলে আসে আমাদের হচ্ছে ৯৯, ১০০। এবারে ১৯৯ থেকে আমরা যদি ৩৩ বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল আসে হচ্ছে ১৬৬। তো এই হলো ১৬৬ হলো আমাদের উত্তর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই এই মূল্যায়নের যে আমি নমুনা প্রশ্নটি তোমাদের এক অধ্যায়ের উপর দেখাইলাম, এই প্রশ্নটির উত্তর সকলেই বুঝতে পেরেছ। আর এটি যদি বুঝতে পারো তাহলে সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদেরকে বলবা, তোমাদের বন্ধুরাও যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার এই চ্যানেলটির পাশে থাকে। আর এই চ্যানেলটি থেকে আশা করি তোমাদের আমি যে প্রশ্নগুলো করাবো এবং যে মূল্যায়নের জন্য যে আমি নির্দেশনা দিব সেই গণিতের এই নির্দেশনাটা তোমাদের জন্য খুবই উপকারে আসবে। আর এই উপকারটি পেতে হলে তোমাদেরকে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এবং তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।